আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্প চয়নের অদ্ভুত এই গল্পের রাজ্যে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত শিকারী কেনেথ এন্ডারসনের লেখা দুর্ধর্ষ এক শিকার কাহিনী। আমাদের আজকের শিকার কাহিনীটির নাম মানুষ খেকো চিতা। এ এক এমন চিতা যার পৈশাচিক কার্যকলাপ ও ধুরন্ধরতা সীমা ছাড়িয়ে গিয়েছিল এর আগে অ্যান্ডারসনের মারা আর সব মানুষ খেকোকে। না, কথাটি আমার নয়, স্বয়ং শিকারী নিজেই এই কথাটি স্বীকার করেছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকে শিকার কাহিনীতে প্রবেশ করি। আশা করি কাহিনীটি আপনাদের কাছে ভালো লাগবে। গ্রীষ্মমণ্ডলীয় প্রায় সমস্ত জঙ্গলেই বাস করে চিতারা। বাঘেদের অনেক আগে থেকেই চিতার বাস ছিল ভারতীয় জঙ্গলে। অনুসন্ধান করে দেখা গেছে তুলনামূলকভাবে চিতার অনেক পরে উত্তরের ঠান্ডা অঞ্চল থেকে এখানে এসে হাজির হয়েছে বাঘেরা। প্রায় সবারই জানা আছে চিতার ইংরেজি নাম লেপার্ড। ইংরেজিতে যাদের চিতা বলে ডাকা হয় তারা সম্পূর্ণ আলাদা প্রাণী। দেখতে লেপার্ডের মতো হলেও আকারে অনেক ছোট ওরা। দেহের তুলনায় মাথাটা ছোট থাকে চিতার, আর লেপার্ড থেকে এদের আলাদা করে চেনার এটাই সবচেয়ে বড় উপায়। ভারতের অনেক এলাকায় লেপার্ডদের প্যান্থার বলে ডাকা হয়, তবে চিতা নামেই সমধিক পরিচিত এরা। সাধারণত মানুষকে অত্যন্ত ভয় করে প্যান্থার বা চিতাবাঘ। যদি কখনো বাধ্য হয়ে আক্রমণ করতেই হয় তাহলে শুধু দ্রুত কয়েকটা আঁচড় বা কামড় দিয়েই সরে পড়ে এরা। চিতার দ্বারা আক্রান্ত হয়ে সে কাহিনী বলার জন্য বেঁচে থাকে অধিকাংশ লোকই। পক্ষান্তরে বাঘের বেলায় ঘটে এর ঠিক উল্টোটা। কখনো কখনো এক আধটা চিতার মানুষ সম্পর্কে এই ভীতি চলে যায়, আর তখনই এরা হয়ে ওঠে ধ্বংসের প্রতিমূর্তি, হয়ে ওঠে ভয়ঙ্কর মানুষ খেকো। আকারে ছোট হওয়ায়, গাছে চড়তে পারায় এবং অতুলনীয় ক্ষিপ্রতার দরুন মানুষ খুন করার ব্যাপারে তাদের সমগোত্রীয় কিন্তু আকারে বড় বাঘের চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা পায় বলেই মানব মহলে তখন এরা রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করে। এমনই ত্রাসের রাজত্ব কায়েম করেছিল গুম্মালাপুরের মানুষ খেকো এক চিতা। মোটমাট 42 জন মানুষ খুন করেছিল এই কুখ্যাত চিতাটা। বুদ্ধিতে প্রায় মানুষের সমপর্যায়ে পৌঁছে গিয়েছিল সে। চিতাটার জ্বালায় 250 বর্গমাইল এলাকা জুড়ে কিছুদিনের জন্য আতঙ্কিত হয়ে উঠেছিল মানুষ। সূর্যাস্তের বহু আগেই বন্ধ হয়ে যেত গ্রামের প্রতিটি দরজা। ভেতর থেকে খিল এঁটে দেওয়ার পরও আরও নিশ্চিন্ত হওয়ার জন্য দরজায় ঠেস দিয়ে রাখা হতো বাক্স পেটরা, চেয়ার টেবিল জাতীয় আসবাবপত্র আর পাহাড় থেকে কুড়িয়ে আনা বড় বড় পাথর। পরদিন সূর্যোদয়ের বহু পরে আস্তে আস্তে দরজা খুলে বেরিয়ে এসে দৈনন্দিন কাজকর্ম শুরু করত লোকেরা। রাতের বেলা পায়খানা পচরাবের কাজও ঘরের ভেতরেই সারতে হতো তাদের। কে যাবে শুধু শুধু বাইরে বেরিয়ে চিতার হাতে জান দিতে? তার চেয়ে একটু দুর্গন্ধ সহ্য করা বরং অনেক ভালো। লোকেরা সতর্ক হয়ে যাওয়ায় চিতার শিকার ধরা অপেক্ষাকৃত কঠিন হয়ে পড়ল। কাজেই আরো বেপরোয়া হয়ে উঠল সে। এরপর দুইবার লতা পাতার বেড়া ফাঁক করে ঘরে ঢুকে মানুষ ধরে নিয়ে গেল চিতাটা। দুজন হতভাগ্য লোকের আর্তচিৎকার ছড়িয়ে পড়ল চারিদিকে। দরজা বন্ধ সেই ঘরে বসে চিৎকার শুনতে শুনতে ঠক ঠক করে কাঁপতে থাকলো তাদের প্রতিবেশীরা। আর একবার কঞ্চির শক্ত বেড়া ভেদ করতে না পেরে ঘরের চালে উঠে আঁচড়ে আঁচড়ে ঘরের চাল ফাঁক করে সেই পথে ঘরে প্রবেশ করে চিতাটা। ঘরের মালিককে খুন করে সেই পথে শিকার নিয়ে বেরোতে গিয়ে দেখে ওখান পর্যন্ত পৌঁছাতে পারছে না সে। নিজের ব্যর্থতায় প্রচণ্ড ক্ষেপে গিয়ে একে একে খুন করে হতভাগ্য লোকটির বউ আর দুটো বাচ্চাকে। তারপর 4 জনের লাশ সেই ঘরে ফেলে রেখেই যে পথে প্রবেশ করেছিল সেই পথে ফিরে যায় সে। দিনের বেলায়ও গ্রাম ছেড়ে কোথাও যেতে হলে দা, কুঠার, বর্ষা ইত্যাদি হাতিয়ার নিয়ে দল বেঁধে বেরোতো এই এলাকার লোকেরা। যদিও দিনের বেলা কখনো আক্রমণ করতো না চিতাটা। এমনই যখন অবস্থা, তখন একদিন কেনেথ এন্ডারসনকে চিঠি লিখে চিতাটার কথা জানালেন ওখানকার তৎকালীন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেপসন। সেই সাথে চিতাটাকে মারার অনুরোধও জানালেন তিনি। জেপসনের চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে গুম্মালাপুরে এসে হাজির হলেন কেনেথ এন্ডারসন।
এসে শুনলেন চিতাটাকে কোনো চতুষ্পদ জন্তু বলে মনে করে না ওখানকার কুসংস্কারাচ্ছন্ন লোকেরা। তাদের ধারণা ওটা কোনো পিশাচ আত্মা, মানুষের রক্ত মাংস ছাড়া যাদের চলে না। সুতরাং গ্রামবাসীদের কাছ থেকে সাহায্য পাওয়ার আশা বাদ দিলেন অ্যান্ডারসন। সেই রাতে গ্রামের ঠিক মাঝখানে একটা বাড়ির উঠোনে চেয়ারে বসে চিতাটার অপেক্ষা করার পরিকল্পনা করলেন অ্যান্ডারসন। তার পেছনে একটা ঘর, 12 ফুট উঁচু বাঁশের কঞ্চির বেড়া দেওয়া ঘরের খড়ের চালে দিনের বেলায় কাঁটালতা বিছিয়ে দিলেন তিনি। উদ্দেশ্য, চিতাটা যদি ঘরের চালে উঠে পেছন থেকে তার উপর লাফিয়ে নামার পরিকল্পনা করে তাহলে কাঁটালতার জন্য তা সে পারবে না। কোনো অস্বাভাবিক পদ্ধতিতে শেষ পর্যন্ত যদি উঠে পড়েও শুকনো লতা পাতায় চিতাটার পা পড়ে শব্দ হবেই, আর এটাই তার অস্তিত্ব জাহির করে দিবে অ্যান্ডারসনের কাছে। 6টা বাজতে না বাজতেই সেদিন যার যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল গ্রামের লোকেরা। গুলি ভরা রাইফেলটা নিয়ে চেয়ারে এসে বসলেন অ্যান্ডারসন। হয়তো সারাটা রাতই বসে বসে পাহারা দিতে হবে তাকে, তাই সঙ্গে রেখেছেন গরম চা ভর্তি ফ্লাস্ক, কিছু বিস্কুট, একটা কম্বল, একটা টর্চ, পানি ভর্তি বোতল, পাইপ, তামাক এবং দিয়াশলাই। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে শুরু হলো উত্তেজনাকর মুহূর্তগুলো। তারাগুলো উজ্জ্বল হয়ে উঠতে কিছুটা দেরি হবে, সুতরাং এই সময়টুকুতে আবছা আলো পাওয়ার সম্ভাবনাও নেই। সূর্য ডোবার পরও সাধারণত কয়েক মিনিট কিছু আলো থাকে, কিন্তু এখানে গ্রামের পশ্চিম প্রান্তে লম্বালম্বিভাবে পড়ে থাকা দুটো পাহাড়ের জন্য সে আলো পাওয়া যাচ্ছে না, কারণ গ্রামের ওপর ছায়া ফেলেছে পাহাড় দুটো। শক্ত করে দুহাতে রাইফেল চেপে ধরে অন্ধকারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলেন অ্যান্ডারসন। আশেপাশের জঙ্গল থেকে ভেসে আসছে নানা জন্তু জানোয়ার ও পাখির ডাক। এই মুহূর্তে মনে মনে ওদেরকে ধন্যবাদ দিলেন তিনি, কারণ চিতাটা এলে তাকে হুঁশিয়ার করে দেবে ওরাই। অন্ধকারে নিথর পড়ে আছে সমস্ত গ্রামটা। লোকজনের সাড়া পাওয়া যাচ্ছে না একটা ঘর থেকেও, যেন কোনো মানুষ নেই এই গ্রামে। সময় বয়ে যাচ্ছে, ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠছে তারার আলো। 7:15টার দিকে পুরোপুরি উজ্জ্বল হয়ে ওঠা তারার আলোয় গায়ের রাস্তাগুলো আবছাভাবে চোখে পড়ল অ্যান্ডারসনের। ক্রমশ নিজের উপর বিশ্বাস ফিরে এলো তার। কোনোভাবে চিতাটার দৃষ্টি এদিকে আকর্ষণ করানো যায় কিনা তা ভাবতে থাকলেন তিনি। ইচ্ছা করেই জোরে জোরে কাশতে শুরু করলেন। বেশ কয়েকবার কেশে নিয়ে দুজন মানুষের কথা বলার মতো করে কথা বলতে লাগলেন নিজে নিজেই। আশা করলেন মানুষের কথার আওয়াজ শুনে যদি অনুসন্ধান করতে এগিয়ে আসে চিতাটা। পাঠকদের মধ্যে কেউ নিজের সাথে নিজেই কথোপকথন চালাবার চেষ্টা করে দেখেছেন কিনা জানি না, কিন্তু আমি দেখেছি। সাংঘাতিক কষ্ট হয় তাতে। কাজেই কেনেথ অ্যান্ডারসনের কষ্টটাও এ থেকেই অনুমান করা যায়। অ্যান্ডারসনকে নিজে নিজে কথা বলতে শুনে গাঁয়ের লোকে প্রথমে অবাক হয়েছিল, তারপর ভেবেছিল অশুভ আত্মা এসে চড়াও হওয়ায় পাগল হয়ে গেছেন বিদেশি শিকারী। পরদিন কথাটা জানিয়েছিলেন তারা অ্যান্ডারসনকে। একটানা নিজের সাথে কথা বলে আর একই সময় চারদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে রাখতে 9টার দিকে ক্লান্ত এবং বিরক্ত বোধ করতে লাগলেন অ্যান্ডারসন। গ্রামের পথে পথে এক চক্কর ঘুরে আসার কথাটা এ সময় মাথাচাড়া দিয়ে উঠল তার। কয়েক মুহূর্ত দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতে শেষ পর্যন্ত মনস্থির করে নিয়ে উঠে দাঁড়ালেন তিনি। আবার নিজের সাথে কথা বলতে বলতে মাঝে মাঝেই দুপাশে আর পেছনে চাইতে চাইতে নেমে এলেন পথে। একটু পরই টের পেলেন এভাবে পথে বেরিয়ে আসাটা সাংঘাতিক বোকামি হয়ে গেছে। যে কোনো মুহূর্তে যে কোনো ঘরের কোণের ছায়া থেকে, ঘরের চাল কিংবা রাস্তার পাশের ছোট ছোট ঝোপের ভেতর থেকে বেরিয়ে এসে তার উপর ঝাঁপিয়ে পড়তে পারে চিতাটা। সঙ্গে সঙ্গে কথা বলা থামিয়ে দিয়ে ফিরে চললেন তিনি। নিরাপদে আবার আগের চেয়ারটায় ফিরে আসতে পেরে হাঁপ ছেড়ে বাঁচলেন। অতি ধীরে গড়িয়ে চলছে সময়ের চাকা, যেন লক্ষ লক্ষ টন ওজনের বোঝা চাপিয়ে দিয়েছে সেই চাকার ওপরে। এভাবেই মাঝরাত হলো। নতুন বিপদ দেখা দিল এ সময়। উত্তর থেকে বয়ে আসা বাতাসে ভর করে এলো তীব্র ঠান্ডা, হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয় তা। গায়ের ওপর কম্বলটা ভালো মতো জড়িয়ে নিয়ে পাইপ ধরালেন অ্যান্ডারসন। রাত 2টোর দিকে ঘুম ঘুম ভাব এসে গেল তার। প্রথমে বোতল খুলে ঠান্ডা পানির ছিটে দিলেন চোখে মুখে, তারপর চা আর বিস্কুট খেয়ে দূর করলেন ঘুমের ভাবটা।
এই সময় আবার কথা বলতে শুরু করলেন নিজের সাথে, ঘুমটাও দূরে থাকবে তাতে। 3:30টার পর থেকে পরবর্তী 2 ঘন্টা চরম অস্বস্তির ভেতরে কাটল অ্যান্ডারসনের। হঠাৎ করেই গাঢ় কুয়াশায় ঢেকে গেল চারপাশ। তারাগুলোকে পুরোপুরি ঢেকে দিল সেই কুয়াশা। নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেল প্রকৃতি। গজখানেক দূরের জিনিসের অবয়ব আর দৃষ্টিগোচর হচ্ছে না। এই সময়ে যদি আসে চিতাটা, দেখতে পাবেন না অ্যান্ডারসন। অর্থাৎ পুরোপুরি মানুষ খেকোটার দয়ার উপর এখন নির্ভর করছে তার জীবন। প্রতি আধ মিনিট পর পর টর্চ জেলে চারপাশটা দেখার চেষ্টা করছেন অ্যান্ডারসন, কিন্তু টর্চের আলো সেই কুয়াশার কয়েক গজের বেশি ভেদ করতে পারছে না। বারবার আলো দেখে হয়তো এদিকে আসতে চাইবে না চিতাটা। এ রাতে ওটাকে মারার আশাও নেই, কিন্তু তবু নিজেকে বাঁচিয়ে রাখতে হলে এছাড়া আর কোনো উপায়ও নেই অ্যান্ডারসনের। অবশ্য একটা সূক্ষ্ম আশা আছে তার মনে। আলো দেখে হয়তো বা ভয় পাবে না বেপরোয়া চিতাটা, বরং কারণ অনুসন্ধানের জন্য কৌতূহলবশত আরও এগিয়ে আসবে কাছে। কিন্তু এলো না চিতাটা। ভোরের আলো না ফোটা পর্যন্ত টর্চ জ্বালানো নেভানোর কাজ চালিয়ে গেলেন অ্যান্ডারসন। দুপুরের আগে পর্যন্ত কয়েক ঘন্টা ঘুমিয়ে নিলেন অ্যান্ডারসন। তারপর প্রয়োজনীয় খোঁজ খবরের আশায় জিজ্ঞাসাবাদ শুরু করলেন গ্রামের লোকদের। সকালবেলা অ্যান্ডারসনকে বহাল তবিয়তেই থাকতে দেখে দারুণ অবাক হয়ে গিয়েছিল তারা। সোজা ভেবে বসলো জাদু জানেন অ্যান্ডারসন, এবং এই জাদুর জোরেই চিতাটাকে কাছে ঘেঁষতে দেননি তিনি। গায়ের লোকের এ কথা ভাবার কারণও অবশ্য ছিল। অ্যান্ডারসনকে আগের রাতে মাঝে মাঝেই নিজে নিজে কথা বলতে শুনেছে তারা, এবং এটাকে ভেবেছে চিতা তাড়ানোর মন্ত্র। এতে সুবিধেই হলো অ্যান্ডারসনের। তিনি কাছাকাছি থাকলে চিতা নামক পিশাচ আত্মাটা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, এটা বুঝে নিয়ে মুখ খুলল গায়ের লোকে। তাদের কাছে জানা গেল যেখানে সেখানে ইচ্ছামতো ঘুরে বেড়ায় চিতাটা, সুযোগ পেলেই মানুষ খুন করে। গত 3 সপ্তাহ ধরে গুমমালাপুরের মানুষ মারেনি চিতাটা, তবে তার আশেপাশের গায়ে মেরেছে। সুতরাং অ্যান্ডারসন ধরে নিলেন শীঘ্রই এই অঞ্চলে এসে হানা দেবে ওটা। আরও জানা গেল দিনের বেলা কখনো মানুষ মারেনি বা মারার চেষ্টা করেনি চিতাটা, তাই দিনের বেলা জঙ্গলে ঘুরে বেরিয়ে ওটার সাক্ষাৎ পাওয়ার আশা নেই বললেই চলে। জানোয়ারটার ডান থাবাটাও নাকি খোঁড়া। পরে অবশ্য কথাটা সত্যি বলেই প্রমাণিত হয়েছিল অ্যান্ডারসনের কাছে। দুপুরের খাওয়ার পর রাতের জন্য নতুন পরিকল্পনা করায় মন দিলেন অ্যান্ডারসন। গত রাতে যে ভুল করেছেন তা আর করতে যাচ্ছেন না তিনি। নতুন পরিকল্পনা মতে একটা ঘরের খোলা দরজার কাছে একটা মানুষ প্রমাণ খড়ের পুতুলকে গেঁয়োলোকের পোশাক পরিয়ে দাঁড় করিয়ে রাখা হবে। সেই ঘরেরই এক কোণে রাইফেল হাতে তৈরি হয়ে আড়ি পেতে বসে থাকবেন অ্যান্ডারসন। তার সামনে ব্যারিকেডের মতো রেখে দেওয়া হবে কয়েকটা কাঠের বাক্স। খোলা দরজায় দাঁড় করিয়ে রাখা পুতুলকে সত্যিকার মানুষ মনে করে আক্রমণ করে বসতে পারে চিতাটা, সেই সম্ভাবনাই বেশি। এবং তাহলে চিতাটাকে গুলি করা একটা সুযোগ পেয়েও যেতে পারেন অ্যান্ডারসন। গাঁয়ের লোকেদের কাছে তার পরিকল্পনার কথা খুলে বললেন অ্যান্ডারসন। ভেবেছিলেন খুব একটা গুরুত্ব দেবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে খুব সহজেই রাজি হয়ে গেল তারা। একটা ঘর অ্যান্ডারসনের কাজের জন্য খালি করে দিল। এ ঘরটার একেবারে পাশের ঘরেই খড়ের চাল ফাঁক করে কিছুদিন আগে 4-4টে মানুষকে খুন করে ফেলে রেখে যায় চিতাটা। খড় এবং পুরনো ছেঁড়া বালিশের তুলো দিয়ে একটা সুন্দর পুতুল তৈরি করে ফেলা হলো। ওটার গায়ে পরিয়ে দেওয়া হলো পুরনো ব্লাউজ এবং শাড়ি। তারপর মাঝারি আকারের ঘোমটা টেনে দিয়ে খোলা দরজায় পেছন ফিরে দাঁড় করিয়ে রাখার পর বোঝাই গেল না ওটা সত্যিকার মানুষ নাকি পুতুল। ঘরের মেঝেটা দৈর্ঘ্যে 12 এবং প্রস্থে ফুট 10 হবে। কাজেই দরজার উল্টো দিকের যে কোনো কোণ থেকেই পুতুলটার দূরত্ব অত্যন্ত কম। চিতাটা ওটাকে আক্রমণ করতে এলে এত কাছ থেকে কিছুতেই মিস করবেন না অ্যান্ডারসন। যদি চিতাটা বুঝে ফেলে পুতুল সাজিয়ে ফাঁকি দেওয়া হচ্ছে তাকে, আর আসল লোক রয়েছে ঘরের ভেতরে, তাহলে বেড়া বা চাল ফাঁক করে ঘরে ঢোকার চেষ্টা করবে ওটা। সেক্ষেত্রেও ওটাকে ঠেকাবার মতো যথেষ্ট সময় পাবেন তিনি। চিতাটাকে ফাঁকি দেবার পরিকল্পনা আরও নিখুঁত করার জন্য আশেপাশের 2-1টা ঘরের মেয়ে লোকেদের রাতের বেলা উঁচু গলায় কথা বলার নির্দেশ দিলেন অ্যান্ডারসন। এতে আরও একটা কাজ হবে,
কাছে পিঠে থেকে থাকলে মানুষের গলার শব্দ শুনে তা অনুসন্ধান করতে আসবেই চিতাটা। কিন্তু কথা বলতে রাজি হতে চাইল না মেয়েরা। তাদের ভয় যে ঘর থেকে কথার আওয়াজ আসবে সে ঘরেই ঢুকতে চাইবে চিতাটা। বাধ্য হয়ে মেয়েদের কাছে প্রতিজ্ঞা করলেন অ্যান্ডারসন তাদের কাছ থেকে তেমন কোনো বিপদ সংকেত পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাবেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য অ্যান্ডারসনের কথায় রাজি হয়ে গেল মেয়েরা। সন্ধে 6টা নাগাদ অ্যান্ডারসনের পরিকল্পনা অনুযায়ী সব কাজ শেষ হয়ে গেল। ইতিমধ্যেই পুতুল রাখা ঘরটা ছাড়া নিয়মমাফিক গ্রামের সমস্ত ঘরের দরজা বন্ধ হয়ে গেছে। তৈরি হয়ে ঘরের এক কোণে গিয়ে বসলেন অ্যান্ডারসন। সাঁঝ গড়িয়ে রাত হলো। তারার আলোয় আবছাভাবে পুতুলটার অবয়ব চোখে পড়ছে তার। একটু পরপরই পাশের ঘর দুটো থেকে মেয়েদের নিচু গলায় কথা বলার শব্দ ভেসে আসছে। অতি ধীরে ধীরে গড়িয়ে চলছে বিরক্তিকর একঘেয়ে প্রহরগুলো। একটু বোধহয় অন্যমনস্ক হয়ে পড়েছিলেন অ্যান্ডারসন। হঠাৎ ঘরের চালে একটা মৃদু খসখস শব্দ শুনে চমকে উঠলেন। অত্যন্ত উত্তেজনার মাঝে কাটল 2 সেকেন্ড। তারপরই ব্যাপারটার কারণ বুঝতে পেরে হেসে ফেললেন মনে মনে। ঘরের চালের নিচের বাঁশের মাচান থেকে শব্দ করে লাফিয়ে মাটিতে পড়ল একটা বিশাল ইঁদুর। মেঝেতে পড়েই ঘরের দরজার দিকে ছুটে গেল সেটা। দরজাটার কাঠের ফ্রেমের ওপর দিয়ে ছুটে বাইরে বেরিয়ে যাওয়া ইঁদুরটার আবছা অবয়ব চোখে পড়ল অ্যান্ডারসনের। পরিষ্কার বুঝতে পারলেন তিনি ইঁদুরটাকে ফাঁকি দিতে পারেনি খড়ের পুতুল। মনটা দমে গেল তার। ইঁদুরটা যখন বুঝে ফেলেছে ওটা সত্যিকার মানুষ নয়, তখন চিতার মতো ধুরন্ধর প্রাণী বা পারবে না কেন? বৈচিত্র্য শূন্যতার ভেতর দিয়েই পার হয়ে গেল মাঝরাত। দুপাশের ঘর দুটো থেকে এখন আর মেয়েদের কথা শোনা যাচ্ছে না। বোধহয় বক বক করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। বারবার তন্দ্রা এসে যাচ্ছে অ্যান্ডারসনেরও, কিন্তু জোর করে জেগে থাকার চেষ্টা করছেন তিনি। মাঝে মধ্যেই ফ্লাস্ক থেকে চা ঢেলে খাচ্ছেন আর এক নাগাড়ে পাইপ টেনে চলেছেন। তবুও দূরে থাকতে চাইছে না ঘুম। ওদিকে বিরামশূন্যভাবে ঘরের চাল আর মেঝেতে দাপাদাপি করে চলেছে ইঁদুরের দল। এই গন্ডগোলের মধ্যে চিতাটা এলেও তার আগমন সংবাদ টের পাবেন না অ্যান্ডারসন। কিন্তু এ রাতেও এলো না চিতাটা। আর একটা ব্যর্থ রাত কাটিয়ে ভোরের দিকে ঘুমিয়ে পড়লেন তিনি। আগের দিনের মতোই দুপুর পর্যন্ত ঘুমিয়ে উঠে আর একটু ভালো পরিকল্পনার কাজে মন দিলেন অ্যান্ডারসন। তার দৃঢ় বিশ্বাস আগামী 2-1 দিনের মধ্যেই আসবে চিতাটা। গত রাতের মতোই এ রাতেও আবার পুতুলের ফাঁক পেতে বসা স্থির করলেন তিনি। আগের দিনের মতোই সন্ধ্যা 6টা নাগাদ গিয়ে ঘরের কোণে বসলেন অ্যান্ডারসন। রাতের প্রথম অংশটা গত রাতেরই পুনরাবৃত্তি ঘটালো। ইঁদুরের দাপাদাপি, পাশের ঘর থেকে ভেসে আসা নারীকণ্ঠ ইত্যাদি ভেঙে দিচ্ছে রাতের অখণ্ড নীরবতা। রাত 1টার পর থেকে হঠাৎ করেই জোর বাতাস বইতে শুরু করলো। ঘরের খড়ের চালে ঝাপটা মেরে রহস্যজনক মৃদু সরসর আওয়াজ তুলছে সেই হাওয়া। ক্রমেই বাড়ছে বাতাসের বেগ। ধীরে ধীরে ঝড়ো হাওয়ায় রূপ নিল তা। মেঘে মেঘে ছেয়ে গেল সারা আকাশ। তারাগুলো ঢাকা পড়ে গেল সেই মেঘের আড়ালে। তারার আলো ঢাকা পড়ে যাওয়ায় আবছাভাবেও আর দেখা যাচ্ছে না পুতুলটা। 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়তে পড়তে মুষলধারে বৃষ্টি নামলো এক সময়। অতএব এ রাতেও চিতাটার দেখা পাওয়ার আশাবাদ দিলেন অ্যান্ডারসন। কারণ বিড়াল গোষ্ঠীর প্রত্যেক প্রাণী পানিকে এড়িয়ে চলে। তার উপর এই ঝড় বাদলার রাতে তো কিছুতেই গুহার উষ্ণ আশ্রয় ছেড়ে বেরোতে চাইবে না চিতাটা। পাশের ঘর থেকে নারী কণ্ঠ আর শোনা যাচ্ছে না। হয়তো কথা বলা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে মেয়েরা, নয়তো বৃষ্টির জোর আওয়াজে ঢাকা পড়ে গিয়েছে তাদের শব্দ। তীক্ষ্ণ চোখে দরজার দিকে চেয়ে থাকলেন অ্যান্ডারসন। কিন্তু নিকষ কালো অন্ধকারে পুতুল তো দূরের কথা, দরজাটাই ঠাহর করা যাচ্ছে না ভালো মতো। এক নাগাড়ে তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথা হয়ে গেল তার। ঘুমও পাচ্ছে। চিতাটার আসার সম্ভাবনাও নেই বললেই চলে। অতএব বেড়ার গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন তিনি। কতক্ষণ ঠিক বলতে পারবেন না, তবে বোধহয় বেশ অনেকক্ষণ পরেই আচমকা কেন যেন জেগে উঠলেন অ্যান্ডারসন। ঘুম ভাঙতেই তার মনে হলো কিছু একটা অস্বাভাবিকতা বিরাজ করছে চারপাশের আবহাওয়ায়, কিন্তু তা ঠিক কি তা বলতে পারবেন না।
অন্য কোনো সাধারণ লোক হলে এভাবে হঠাৎ ঘুম ভাঙার পর পারিপার্শ্বিক অবস্থা ঠাহর করতে বেশ কয়েক মুহূর্ত সময় নিত, কিন্তু অ্যান্ডারসনের তা লাগলো না। কারণ দীর্ঘদিন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়ে আর মানুষকেও শিকার করে বিপদ সম্পর্কে একটা অদ্ভুত সচেতনতাবোধ এসে গেছে তার ভেতরে। তাই জেগে ওঠার সঙ্গে সঙ্গে কোথায় কী অবস্থায় আছেন তা মনে পড়ে গেল তার। পর মুহূর্তেই ঘুম ভাঙার কারণ আন্দাজ করতে চেষ্টা করলেন তিনি। বৃষ্টি থেমে গেছে, আকাশও পরিষ্কার হয়ে এসেছে কিছুটা। দরজার দিকে চেয়ে দেখলেন অ্যান্ডারসন। অত্যন্ত আবছাভাবে হলেও পুতুলটাকে দেখা যাচ্ছে। আরও 2 মুহূর্ত পর ঘটল অবাক কাণ্ডটা। চোখের সামনে দেখতে পেলেন অ্যান্ডারসন একটু যেন নড়ে উঠল পুতুলটা। তারপরই ভারী কিছুর ধাক্কায় গড়িয়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে শোনা গেল একটা চাপা ক্রুদ্ধ গর্জন। পরিষ্কার বুঝতে পারলেন ব্যাপারটা। বৃষ্টি থামার পরপরই এসেছে চিতাটা। কয়েক মিনিট দরজার কাছেই কোথাও ঘাপটি মেরে বসেছিল ওটা। তারপর সুযোগ বুঝে এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়েছে পুতুলটার ওপর। পরক্ষণেই পুতুলটাকে চিনতে পেরে ক্ষেপে গিয়ে গর্জন করে উঠেছে। মুহূর্তের জন্য দরজায় দাঁড়ানো চিতাটার আবছা অবয়ব নজরে এলো অ্যান্ডারসনের। পরক্ষণে হারিয়ে গেল ওটা বাইরের অন্ধকারে। এক লাফে উঠে দাঁড়ালেন অ্যান্ডারসন। রাইফেলের নলে বাঁধা টর্চের সুইচটা টিপে দিয়েই বাক্সের ব্যারিকেড ডিঙিয়ে ছুটে চললেন দরজার দিকে। দরজার কাছে পড়ে থাকা পুতুলটার গায়ে হোঁচট খেয়ে প্রায় পড়তে পড়তে এসে দাঁড়ালেন বৃষ্টি ভেজা পিচ্ছিল উঠোনে। সেখানেই থমকে দাঁড়িয়ে টর্চের আলোয় একবার ভালো মতো দেখে নিলেন উঠোনের চারদিক। তার ধারণা আশেপাশেই কোথাও ঘাপটি মেরে বসে আছে চিতাটা। দুপাশে দাঁড়িয়ে থাকা ঘর দুটোর অন্ধকার কোণগুলোয় টর্চের আলো ফেলে দেখতে দেখতে সাবধানী পায়ে উঠোন পেরিয়ে এসে দাঁড়ালেন তিনি রাস্তার ওপর। কয়েক গজ এগিয়েই বাঁয়ে তীক্ষ্ণ মোড় নিয়েছে রাস্তার ডান মাথাটা। মোড়ের ভেতরের দিকটায় দাঁড়িয়ে আছে একটা ঘর। ঘরের ওপাশেই চিতাটা ঘাপটি মেরে বসে আছে বলে মনে হলো অ্যান্ডারসনের। রাইফেলটার সামনে বাগিয়ে ধরে অত্যন্ত সতর্ক পদক্ষেপে সামনে এগিয়ে চললেন তিনি। দুরু দুরু কাঁপছে বুক। যে কোনো মুহূর্তে চিতাটা তাকে আক্রমণ করে বসতে পারে। যদিও মাত্র কয়েক গজ পথ পেরোতে হয়েছে, তবু মোড়টার কাছে পৌঁছতে কয়েক যুগ পেরিয়ে গেছে বলে মনে হলো তার। কিন্তু মোড়ের কাছে পৌঁছে দেখতে পেলেন না তিনি চিতাটাকে। সেখানেই দাঁড়িয়ে আশপাশের ঘরগুলোর অন্ধকার কোণ, ঘরের নিচু চাল এবং রাস্তার পাশে লুকিয়ে থাকার সম্ভাব্য সমস্ত জায়গায় আলো ফেলে ফেলে পরীক্ষা করে দেখলেন তিনি। কিন্তু চিতাটা নজরে পড়ল না তার। আশেপাশে কোথাও নেই ওটা। এই সময়ই প্রশ্নটা মনে জাগলো অ্যান্ডারসনের। একটু আগে বিপদ টের পেয়ে চিতাটাকেও হুঁশিয়ার করে দেয়নি তো ওটা ষষ্ঠ ইন্দ্রিয়? বহুবার জঙ্গলের অধিবাসী লোকেদের মুখে শুনেছেন এবং এর আগে নিজেও 2-1বার চিতার অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় পেয়েছেন অ্যান্ডারসন। এই জানোয়ারটাও বিড়াল গোষ্ঠীর আশ্চর্য ধূর্ততম ওই প্রাণীদেরই একটি। তার উপর এটা আবার মানুষ খেকো, সাধারণের চাইতে আরও এক ধাপ উপরে। কাজেই অ্যান্ডারসনকে দেখে তিনি যে আর সব মানুষের মতো সাধারণ নন এটা বুঝতে পেরে পালায়নি চিতাটা, তা কে বলতে পারে। অবশ্য এটাও হতে পারে আচমকা টর্চের উজ্জ্বল আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যাওয়ায় হকচকিয়ে গিয়ে পালিয়েছে চিতাটা। এরপর বাকি রাতটা গুমমালাপুরের পথে পথে চিতাটার খোঁজে ঘুরে বেড়ালেন অ্যান্ডারসন। কিন্তু কোথাও জানোয়ারটার চিহ্ন মাত্র চোখে পড়ল না তার। যেন হাওয়ায় উবে গেছে ওটা। প্রয়োজনের মুহূর্তে ঘুমিয়ে পড়ার জন্য নিজেকে গালমন্দ করতে করতে আস্তানায় ফিরে এলেন অ্যান্ডারসন। পরদিন সকালে চিতাটার খোঁজে আবার বেরিয়ে পড়লেন তিনি। গায়ে ঢোকার পথের ওপর চিতার টাটকা পায়ের চিহ্ন চোখে পড়ল তার। একটু এগিয়েই একটা সরু কাদা ভর্তি নালা পেরিয়ে কিছু দূর চলে আবার ঘুরে এসে গায়ে ঢুকেছে চিতাটা। নরম কাদার ওপর গভীরভাবে বসে যাওয়া পায়ের ছাপগুলো পরীক্ষা করে বুঝতে পারলেন তিনি চিতাটার সামনের ডান পাটায় গন্ডগোল আছে। কারণ এ পায়ের ছাপটা অন্য 3টে ছাপের চাইতে অস্পষ্ট এবং একটু তেরছাভাবে পড়েছে কাদার ওপর। যেভাবেই হোক পাটায় চোট পেয়েছিল চিতাটা। তার মানুষ খেকোয় পরিণত হবার কারণও বোধহয় এটাই। ছাপ ধরে ধরে এগিয়ে চললেন অ্যান্ডারসন। একটু ভেতরে ঢুকেই আবার কি মনে করে ঘুরে দাঁড়িয়ে বড় রাস্তা ধরে গ্রাম থেকে বেরিয়ে গিয়ে গভীর জঙ্গলে ঢুকে পড়েছে চিতাটা। বনের ভেতরের পাথুরে মাটিতে এসে হারিয়ে গেল তার পায়ের ছাপ।
ভাবনায় পড়ে গেলেন অ্যান্ডারসন। ছাপ দেখে বোঝা যায় গায়ের বেশি ভিতরে প্রবেশ করেনি চিতাটা। তাহলে গত রাতে তার ঘরের কাছে পৌঁছেছিল কি করে ওটা? উড়ে আসেনি নিশ্চয়ই। ভাবতে ভাবতেই হঠাৎ কথাটা মনে পড়ে গেল তার। গত রাতে তার ঘরে এসে পুতুলটাকে আক্রমণ করার পর ফিরে গিয়েছিল চিতাটা। এরপর আবার বৃষ্টি নামে। বৃষ্টির পানিতে ধুয়ে মুছে যায় তার পায়ের ছাপ। বৃষ্টি থামার পর দ্বিতীয়বার গ্রামে প্রবেশ করেছিল চিতাটা। কিছু দূর এসেই ভোর হয়ে যাচ্ছে দেখে ফিরে যায় আবার। অথবা জানোয়ারটার মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল অ্যান্ডারসনের টর্চের আলো, কারণ এর আগে কখনো এ ধরনের আলো দেখেনি ওটা। তাই যদি হয়ে থাকে তাহলে বেশ কিছুদিন আর এই তল্লাটে আসবে না চিতাটা। পুতুলের ফাঁদের ব্যাপারটাও জানা হয়ে গেছে তার, কাজেই ওভাবে আর কাছে আনা যাবে না তাকে। অতএব কৌশল বদলাতে হবে। বহু চিন্তাভাবনা করে দেবারাভেট্টা গ্রামে তার আস্তানা সরিয়ে নেওয়া স্থির করলেন অ্যান্ডারসন। গুম্মালাপুর থেকে 18 মাইল জঙ্গল আর পাহাড়ি পথ পেরিয়ে যেতে হয় এই গ্রামে। মোট 5 জন লোক খুন করার পর গত 1 মাস ধরে ওই গায়ে আর হামলা চালায়নি চিতাটা, কাজেই ওখানে আবার হানা দেবার সময় হয়ে এসেছে। সকাল 11টার দিকে তল্পিতল্পা গুছিয়ে নিয়ে দেবারাভেট্টার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন অ্যান্ডারসন। পথ চলা অত্যন্ত কষ্টকর। উঁচু নিচু এবড়ো খেবড়ো পাহাড়ি পথ ধরে চলতে হচ্ছে তাকে। বেশ কিছুক্ষণ চলার পর একটা পাহাড় পেরিয়ে এলেন তিনি। পাহাড়টার ওপারের উপত্যকার নিচ দিয়ে বয়ে গিয়েছে একটা নালা। নালার ধার বরাবর চলতে চলতে এক জায়গায় নালার বুকের নরম মাটিতে বাঘের পায়ের ছাপ চোখে পড়ল তার। নরম মাটিতে বসে যাওয়া পায়ের ছাপের ছোট ছোট গর্তগুলোতে জমা হয়েছিল আগের রাতের বৃষ্টির পানি। সূর্যের তাপে তা তখনও বাষ্প হয়ে উড়ে যেতে পারেনি। এর উপর রোদ পড়ে ঝিকমিক করে জ্বলছে আর মাঝে মাঝে সৃষ্টি করছে রামধনুর 7 রং। কাছ থেকে কিছু না, কিন্তু চোখ তুলে সামনে তাকালে দেখা যাবে 10-15 গজ দূর থেকে সোনালি বালির পটভূমিকায় লম্বালম্বিভাবে চলে যাওয়া পানি ভর্তি পায়ের ছাপগুলোর ওপর সূর্যের আলো পড়ে এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করেছে। 100-2 গজ এগিয়ে গিয়ে নালার ওপারের জঙ্গলে ঢুকে পড়েছে বাঘটা। অন্য সময় হলে হয়তো অনুসরণ করে বাঘটাকে খুঁজে বের করার চেষ্টা করতেন অ্যান্ডারসন, কিন্তু হাতে জরুরি কাজ থাকায় এখন তা সম্ভব হলো না। পাহাড় জঙ্গল নালা পেরিয়ে অত্যন্ত পরিশ্রান্ত হয়ে বিকেল 5টে নাগাদ দেবারাভেট্টায় এসে পৌঁছালেন তিনি। ঘরে ঢুকে দরজা বন্ধ করার জোগাড় করছে তখন দেবারাভেট্টার লোকেরা। অ্যান্ডারসনকে আসতে দেখে উঁকি ঝুঁকি মেরে তাকে দেখলো বটে, কিন্তু ঘর থেকে বের হলো না তারা। অগত্যা 2-1টা ঘরে ঢুকে কয়েকজন লোকের সাথে কথা বলে চিতাটা সম্পর্কে নতুন কিছু জানা যায় কিনা সেই চেষ্টা করে দেখলেন অ্যান্ডারসন। তারা জানালো এখন থেকে যে কোনো দিন এ গায়ে এসে হানা দিতে পারে মানুষ খেকোটা, কারণ তার আসার সময় আরও 10 দিন আগেই উত্তীর্ণ হয়ে গেছে। গত 1 মাসে এখানে কোনো মানুষ মারেনি চিতাটা। এর আগে এক জায়গায় এত দীর্ঘদিন ধরে উপস্থিত থাকেনি কখনো। হাতে সময়ও কম। রাতের মতো চিতাটার অপেক্ষায় কোথায় বসা যায় 1 পাক ঘুরে দ্রুত খোঁজ নিতে চললেন অ্যান্ডারসন। গুম্মালাপুরের চেয়ে ছোট এবং জঙ্গলের একেবারে লাগোয়া দেবারাভাট্টা গ্রামটা। এতে খুশি হলেন অ্যান্ডারসন, কারণ জঙ্গলের সাবধানী জন্তু জানোয়ারেরা মানুষ খেকোটার গতিবিধির খবর আগেভাগেই জানিয়ে দিতে পারবে তাকে। খুঁজে পেতে আর কিছু না পেয়ে শেষ পর্যন্ত মানুষ খেকোটার অপেক্ষায় গুম্মালাপুরে যেভাবে মাটিতে বসে রাত কাটিয়েছিলেন অ্যান্ডারসন, এখানেও সেভাবেই বসার সিদ্ধান্ত নিলেন। অনেক বলে কয়ে আর অভয় দিয়ে তাকে সাহায্য করার জন্য একজন লোককে রাজি করালেন তিনি। দুজনে মিলে গায়ের পাশের জঙ্গল থেকে কাঁটা ঝোপ আর লতা পাতা কেটে এনে ভালো মতো বিছিয়ে দিল একটা ঘরের চালে। ঘরের চালে উঠে এসে পেছন থেকে যেন অ্যান্ডারসনকে আক্রমণ করতে না পারে চিতাটা, তার জন্যেই এই ব্যবস্থা। কাজ শেষ হলে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল লোকটা, আর চালে কাঁটা বিছানো ঘরটার দিকে পেছন করে ঘরের একদিকের বেড়ার একেবারে গা ঘেঁষে জঙ্গলমুখ হয়ে চিতাটার অপেক্ষায় বসলেন অ্যান্ডারসন। আশ্চর্য দ্রুত গতিতে রাত নামল। শুল্কপক্ষের সরু একফালি চাঁদ উঠেছে আকাশে। উঁচু গাছের ডালে বসে কদাচিৎ কর্কশ গলায় ডেকে উঠছে 1-8টা বনমোরগ। মাঝে মধ্যে বিলাপ করে ডেকে উঠছে বনময়ূরী। পরমুহূর্তেই দূরের ঝোপ থেকে তার ডাকের উত্তর দিচ্ছে ময়ূর। এদের ডাকাডাকির ধরন শুনে বুঝতে পারলেন অ্যান্ডারসন বিপদ নেই আশেপাশে। আকাশ জুড়ে চলছে তারার মেলা।
তারা আর নতুন চাঁদের আলো থাকায় অন্ধকার জমাট বাঁধতে পারছে না ঠিকই, তবে পুরোপুরি দূরও হচ্ছে না। কেমন একরকম আবছা ভৌতিক আলো ছড়িয়ে পড়ছে চারদিকে। গায়ের বুক চিরে চলে যাওয়া রাস্তাটাকে আবছা মতো ঠাওর করতে পারছেন অ্যান্ডারসন। ঢঙ্ক ঢঙ্ক ভারী ঘন্টার মতো আওয়াজ করে বনের ভেতর থেকে ডেকে উঠল একটা সম্বর হরিণী। কয়েক মুহূর্ত একভাবে ডেকে গলার স্বর পাল্টে তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে চলল, অর্থাৎ বিপদ দেখতে পেয়েছে ওটা। নিঃসন্দেহে কোনো মাংসাশী নিশাচর পশু ঘুরে বেড়াচ্ছে আশপাশে, এবং তার চোখে পড়ে গেছে সদা সতর্ক হরিণীর। সঙ্গে সঙ্গে তার সমগোত্রীয় এবং জঙ্গলের অন্যান্য নিরীহ প্রাণীকুলকে হুঁশিয়ার করে দিচ্ছে সে। কিন্তু কোন মাংসাশী জানোয়ার ঘুরে বেড়াচ্ছে ওখানে? সাধারণ বাঘচিতা নাকি মানুষ খেকোটা? সে যাই হোক, জঙ্গলের অন্যান্য প্রাণীদের মতো সতর্ক হয়ে গেলেন অ্যান্ডারসনও। ঘড়িতে দেখলেন 8:30 বাজে। চেঁচানো থামিয়ে দিয়েছে সম্বরটা। আরও 15 মিনিট পর যেদিক থেকে ডেকে উঠেছিল হরিণীটা, সেদিক থেকেই শোনা গেল বাঘের গর্জন। পরপর দুবার ডেকে উঠেই থেমে গেল বাঘটা। শুনেই বোঝা গেল খাবারের সন্ধানে বেরিয়ে ডাকাডাকি করছে ভারতীয় জঙ্গলের সম্রাট। এই মুহূর্তে তার সামনে যে জানোয়ারই পড়ুক না কেন, প্রাণ দিতে হবে তাকে, এটা নিশ্চিত। গড়িয়ে চলল সময়। হঠাৎ রাস্তাটার শেষ মাথায় কোনো একটা জানোয়ারের নড়াচড়া দৃষ্টি আকর্ষণ করলো অ্যান্ডারসনের। আস্তে করে রাইফেল তুলে বাঁটটা কাঁধে ঠেকিয়ে ওটার দিকে লক্ষ্য স্থির করে অপেক্ষা করতে থাকলেন তিনি। ধীরে ধীরে রাস্তার মাঝামাঝি চলে এলো জানোয়ারটা। ওটা আদৌ কোনো চিতা কিনা সন্দেহ হলো অ্যান্ডারসনের, কারণ নিজেকে আড়াল করার বিন্দুমাত্র চেষ্টা করছে না জানোয়ারটা। শিকার ধরার আগে তো বটেই, এমনি সময়েও নিজেকে বেশ রেখে ঢেকে সতর্ক হয়ে চলাই চিতার স্বভাব। এগিয়ে আসছে জানোয়ারটা। 35, 30, 25, 20 গজ দূরে থাকতে রাইফেলের নলে বাঁধা টর্চের সুইচ টিপলেন অ্যান্ডারসন। জোরালো টর্চের আলো গিয়ে পড়তেই থমকে দাঁড়ালো জানোয়ারটা। আলোর উৎসের দিকে চেয়ে চেয়ে চোখ মিটমিট করতে থাকলো। মৃদু হাসলেন অ্যান্ডারসন। রাস্তার উপর দাঁড়িয়ে আছে একটা নেড়ি কুকুর। ক্ষুধার্ত, হাড় জিরজিরে শরীর। বোধহয় সারাদিন পেটে কিছু পড়েনি, আর পড়বেই বা কোথা থেকে? যে দেশে অধিকাংশ মানুষের পেটই খালি থাকে, সে দেশে একটা নেড়ি কুকুরের পেট ভরাবে কে? আলোটা চোখে সয়ে যেতেই ধীরে ধীরে লেজ নাড়াতে শুরু করলো কুকুরটা। বুঝতে পেরেছে ওই আলোর স্রষ্টা মানুষ, কাজেই সঙ্গ পেতে চাইছে সে, বন্ধু হতে চাইছে। সঙ্গী পেয়ে খুশি হলেন অ্যান্ডারসনও। ওই ক্ষুধার্ত একাকী কুকুরটার জন্য একটু মায়াও অনুভব করলেন মনে মনে। টর্চের সুইচ অফ করে জিভ দিয়ে চুকচুক আর 2 আঙ্গুলে চুটকি বাজিয়ে কুকুরটাকে কাছে ডাকলেন তিনি। সন্দিগ্ধভাবে ভয়ে ভয়ে কাছে এসে দাঁড়ালো কুকুরটা। টান টান হয়ে আছে শরীর। অ্যান্ডারসনের দিক থেকে কোনো রকমের বিপদের সম্ভাবনা দেখলেই ছুটে পালাবে। মানুষের সঙ্গ ছাড়া থাকতে পারে না, অথচ মানুষকে দারুণ ভয় করে সে। এর কারণও অবশ্য আছে। তাকে দেখতে পেলেই ঢিল ছুঁড়ে কিংবা লাঠি নিয়ে তাড়া করতে আসে লোকে। নেড়ি কুত্তার বাচ্চা বলে গালিও দেয়। তবে তাদের উচ্ছিষ্ট হাড় অথবা মাছের কাটা নিদেন পক্ষে 2-1 মুঠো ভাতের লোভ ত্যাগ করতে পারে না কুকুরটা। ওই সাধারণ জিনিসগুলো জোগাড় করতে গিয়েই মাঝে মাঝে প্রচণ্ড মারও খেতে হয় তাকে। অ্যান্ডারসনের কাছে এসে কিন্তু জীবনে এই প্রথম মানুষের ভালোবাসা পেল কুকুরটা। সাথে করে আনা খাবার থেকে কিছু বিস্কুট আর একটা স্যান্ডউইচ খেতে দিলেন ওটাকে অ্যান্ডারসন। ওগুলো চেটেপুটে খেয়ে নিয়ে চোখ তুলে তার দিকে তাকালো কুকুরটা। তার আর আবছালোতেও ওটা 2 চোখের কৃতজ্ঞ দৃষ্টি চোখ এড়ালো না অ্যান্ডারসনের। অত সহজেই খুশি হয়ে ওঠে যারা, তাদের প্রতি কেন যে এত দুর্ব্যবহার করে মানুষ, তা ঠিক ভেবে পেলেন না তিনি। আরও কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য 2 অ্যান্ডারসনের পা চেটে দিয়ে তার পায়ের কাছেই গুটিসুটি মেরে শুয়ে পড়ল কুকুরটা। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘুমিয়ে পড়ল নিশ্চিন্তে। কাটতে থাকলো সময়। মাঝরাত এলো। বনের প্রান্তে কোনো গাছের ডালে বসে ডেকে উঠল একটা হর্নড আউল।
দীর্ঘ রহস্যময় হু হু শব্দ করে যেন মৃত্যুর ওপার থেকে ডাকছে পাখিটা। মনে হচ্ছে ওটা পাখির ডাক নয়। হঠাৎ ঘুম ভেঙে উঠে বসে করুণ সুরে বিলাপ করছে কোনো মৃত আত্মা। ফিরে আসতে চাইছে তার হারিয়ে যাওয়া জীবনে। বছরের পর বছর যেখানে সুখ দুঃখে কালাতিপাত করে গেছে সে অতীতে। শিউরে উঠলেন একবার অ্যান্ডারসন। অকারণেই খারাপ হয়ে গেল মনটা। অতি ধীরে গড়িয়ে গড়িয়ে চলছে একঘেয়ে বিষণ্ণ প্রহরগুলো। রাত 1টা বাজল, 2টো, 3টে। আবছা অন্ধকারের দিকে চেয়ে থাকতে থাকতে চোখ ব্যথা করছে অ্যান্ডারসনের। আকাশের দিকে একবার চোখ তুলে চাইলেন তিনি। মেঘমুক্ত উজ্জ্বল আকাশে তারার ঝিকিমিকি। অ্যান্ডারসনের মনে হলো তার দিকে চেয়ে যেন মিটিমিটি হাসছে ওগুলো। ধুলো আর ধোঁয়া ভর্তি শহরে আকাশে কখনো তারার এরূপ শোভা দেখতে পাওয়া যাবে না। ঠিক এ সময়ে চেঁচিয়ে উঠে বিপদ সংকেত জানালো একটা প্লোভার। গায়ের একেবারে প্রান্তে একটা কাদা ভর্তি ছোট্ট ডোবার পারে কোনো গাছে বসে একটানা চেঁচিয়েই চলল পাখিটা। নিঃসন্দেহে বিপজ্জনক কিছু একটা দেখে উত্তেজিত হয়ে উঠেছে ওটা। পাখিটা ডাকতে শুরু করতেই জেগে উঠল অ্যান্ডারসনের গায়ের কাছে শুয়ে থাকা নেড়ি কুকুরটা। মাথা তুলে চাইল একবার শব্দের উৎসের দিকে, তারপর কি মনে করে আবার ঘুমিয়ে পড়ল। কয়েক মিনিট পরই আবার জেগে উঠল কুকুরটা। কেন যেন অত্যন্ত সতর্ক হয়ে গেছে ওটা। খাড়া হয়ে উঠেছে ঝুলে পড়া কান দুটো। অ্যান্ডারসনের একেবারে পা ঘেঁষে এলো কুকুরটা। মৃদু মৃদু কাঁপছে ওটার শরীর। গলা থেকে বেরোচ্ছে চাপা গোঁ গো শব্দ। অ্যান্ডারসন লক্ষ্য করলেন গায়ের শেষ প্রান্তের কাদা ভর্তি ডোবাটার দিকেই তাকিয়ে আছে কুকুরটা। অপলক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে থাকলেন অ্যান্ডারসন। কয়েক মুহূর্ত পর্যন্ত কিছুই চোখে পড়ল না তার। হঠাৎ দেখলেন ডোবার 10 গজ দূরের রাস্তাটার ডান পাশের একটা ঘরের কোণ থেকে বেরিয়ে আসছে একটা ছায়া। মুহূর্ত পরেই আবার কোথায় হারিয়ে গেল ওটা। তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে তাকিয়ে ছায়াটা কোথায় গেল ভাবছেন অ্যান্ডারসন। এমন সময় আবার ওটা নজরে পড়ল তার। এবার আর একটু কাছে। রাইফেলের বাটটা কাঁধে ঠেকিয়ে বাঁ হাতের বুড়ো আঙুল টর্চের বোতামের উপর আলতোভাবে রেখে তৈরি হয়ে থাকলেন অ্যান্ডারসন। শ্বাস ফেলতেও যেন ভয় হচ্ছে তার। এভাবেই পেরিয়ে গেল আরো কয়েক মিনিট, বড়জোর 5 কি 6 মিনিট। কিন্তু অ্যান্ডারসনের মনে হলো কয়েক যুগ পেরিয়ে গেছে। তারপরই 20 গজ দূরের একটা ঘরের চালে একটা বিশাল ছায়াকে লাফিয়ে উঠে পড়তে দেখলেন তিনি। এই ঘরটার কাছ থেকে সারি সারি ঘর চলে এসেছে অ্যান্ডারসন যে উঠোনে বসেছেন সেই উঠোনের ধার পর্যন্ত। আন্দাজ করলেন তিনি এক চাল থেকে আরেক চালে লাফিয়ে লাফিয়ে চলে এসে এক পাশ থেকে তাকে আক্রমণ করার ফন্দি করেছে চিতাটা। আস্তে করে উঠে দাঁড়িয়ে পিছিয়ে এসে দেয়ালে পিঠ দিয়ে দাঁড়ালেন অ্যান্ডারসন। এইভাবে দাঁড়ানোয় চালের বেরিয়ে থাকা বাড়তি 18 ইঞ্চির মতো অংশটুকু ওপর থেকে প্রায় ঢেকে দিল তাকে। এতে চালের ওপর থেকে অ্যান্ডারসনকে সহজে দেখতে পাবে না চিতাটা। ডান হাতের তর্জনী ট্রিগারে আর বাঁ হাতের বুড়ো আঙুল নলে বাঁধা টর্চের বোতামে রেখে রাইফেল হাতে তৈরি হয়ে থাকলেন অ্যান্ডারসন। ডান বগলের নিচে কনুই দিয়ে চেপে ধরে রাখলেন রাইফেলের বাট। নলের মুখ আকাশের দিকে। কয়েক সেকেন্ড পর একটা অতি ক্ষীণ আওয়াজ কানে এলো অ্যান্ডারসনের। সময় থাকতেই ঘরে চালে কাঁটা ঝোপগুলো বিছিয়ে দিয়েছিলেন বলে মনে মনে নিজেকে ধন্যবাদ দিলেন তিনি। কারণ ওই ঝোপগুলো মারিয়ে আসতে গিয়েই অতি সামান্য হলেও শব্দ করে ফেলেছে চিতাটা। দুরু দুরু বুকে ওটার ঝাঁপিয়ে পড়ার অপেক্ষা করতে থাকলেন অ্যান্ডারসন। কিন্তু আর কোনো সারা শব্দ নেই জানোয়ারটার। একটু ঘাবড়ে গেলেন তিনি, কারণ চিতাটা চুপ করে যাওয়ায় ওটা কোথায় কি অবস্থায় আর কি বা করছে সে সম্পর্কে কিছুই জানতে পারছেন না তিনি। প্রচণ্ড উত্তেজনার মাঝে কেটে গেল পরবর্তী 15 মিনিট। যে কোনো সময় তার উপর ঝাঁপিয়ে পড়তে পারে চিতাটা। এজন্য সম্ভাব্য প্রতিটি দিকে নজর রাখতে হচ্ছে অ্যান্ডারসনকে। এ রাতে আকাশটা পুরোপুরি মেঘমুক্ত রেখেছেন বলে মনে মনে বারবার ধন্যবাদ দিলেন তিনি ঈশ্বরকে। এতক্ষণ তার পায়ের কাছে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল কুকুরটা। হঠাৎ তীরের মতো ছুটে গিয়ে রাস্তার উপর ব্রেক কষে দাঁড়ালো ওটা।
ঘুরে দাঁড়িয়ে অ্যান্ডারসন যে ঘরের বেড়ার দিকে পিঠ ঠেকিয়ে আত্মগোপন করে আছেন সেটার একটা নির্দিষ্ট কোণের দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় চেঁচাতে শুরু করলো। কুকুরটার ওই ভয়ানক চেঁচামেচিতেই সে যাত্রায় প্রাণে রক্ষা পেলেন অ্যান্ডারসন, কারণ এর ঠিক 5 সেকেন্ড পর কুকুরটার নির্দেশিত দিক থেকেই বিদ্যুতের মতো তার দিকে ছুটে এলো চিতাটা। ওদিক থেকে আক্রমণ আসতে পারে ঘুণাক্ষরেও ভাবেননি অ্যান্ডারসন, কাজেই বেকায়দায় পড়ে গেলেন তিনি এবং কোনো মতে আকাশের দিকে উঁচু করে রাখা রাইফেলের নল নিচু করে পাশে ঘুরিয়ে টর্চের সুইচ টিপতে টিপতে তার 1 গজের মধ্যে এসে গেল চিতাটা। টর্চের আলোয় এক ভয়ঙ্কর দর্শন মুখ চোখে পড়ল অ্যান্ডারসনের। সেই বিকট হাঁয়ের ভেতর ঝকঝকে সাদা তীক্ষ্ণদার দাঁত, টকটকে লাল জিভ আর পান্না সবুজ চোখের চাহনি দেখলে অতি বড় সাহসীরও বুক কেঁপে যাবে। অনেকটা যন্ত্রচালিতের মতোই রাইফেলের ট্রিগার টিপে দিয়ে এক লাফে পাশে সরে এলেন অ্যান্ডারসন। হাঁ করা মুখের ভেতর দিয়ে ঢুকে খুলিটাকে গুঁড়ো করে দিয়ে বেরিয়ে গেল প্রচণ্ড শক্তিশালী .405 বুলেট। কিন্তু থামল না চিতাটা। গতিবেগ সামলাতে না পেরে এগিয়ে এসে ধাক্কা খেল ঘরের বেড়ার গায়ে। তারপর আস্তে আস্তে ঢলে পড়ল এক পাশে। দরকার ছিল না, তবুও পুরোপুরি নিশ্চিত হবার জন্য ওই হলুদের ওপর কালো ফোঁটাওয়ালা শয়তানের দেহে আরও 2টো বুলেট ঢুকিয়ে দিলেন অ্যান্ডারসন। বার দুয়েক পা ঝাঁকুনি আর একবার লেজটাকে দুদিক থেকে টেনে ধরা দড়ির মতো টান টান করেই নিথর হয়ে গেল চিতার দেহটা। কুকুরটা এতক্ষণ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, এবারে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল মৃত প্রাণীটার উপর, দাঁত বসিয়ে দিল গলায়। কামড়ে ধরে বার কয়েক টানা হেঁচড়া করেই আবার ফিরে এলো অ্যান্ডারসনের কাছে। পরদিন ভোরে চিতার চামড়াটা ছাড়াতে গিয়ে ডান থাবায় বিঁধে যাওয়া সজারুর কাঁটা 2টো আবিষ্কার করলেন অ্যান্ডারসন। অবস্থা দেখেই বোঝা যায় বহুদিন আগেই ওটার থাবার 2টো নখের মাঝখানের চামড়া ভেদ করে মাংসের ভিতরে ঢুকে যায় কাঁটা 2টো। হাঁটতে গেলেই কাঁটার খোঁচা লাগতো হাড়ের গায়ে, এতে প্রচণ্ড ব্যথা অনুভব করত চিতাটা। আর শিকার করার সময় ওই থাবা ব্যবহার করার তো কোনো প্রশ্নই উঠত না। অতএব স্বাভাবিক শিকার ধরা থেকে বঞ্চিত হয়েছিল সে। শেষ পর্যন্ত পেটের দায়ে বাধ্য হয়েই সবচেয়ে সহজ ও নিরাপদ শিকার মানুষের দিকে ঝুঁকেছিল। এবং মানুষ শিকার করতে এসেই এক দুঃসাহসী মানুষের হাতে সেদিন প্রাণ দিল হতভাগ্য প্রাণীটা। এভাবেই শেষ হলো গুমমালাপুরের মানুষ খেকো চিতা, যার পৈশাচিক কার্যকলাপ আর ধুরন্ধরতা সীমা ছাড়িয়ে গিয়েছিল এর আগে অ্যান্ডারসনের মারা আর সব মানুষ খেকোকে। নেরি কুকুরটাকে সাথে করে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন অ্যান্ডারসন। ভালো করে ওটার গা ধুইয়ে দিয়ে নাম রেখেছিলেন নিপার। এরপর বাকি জীবনটা তার কাছেই কাটিয়েছে নিপার। ওকে দেখলে প্রায় সেদিনটার কথা মনে পড়ে যেত অ্যান্ডারসনের, যেদিন মাত্র কয়েকটা বিস্কুট আর একটা স্যান্ডউইচের পরিবর্তে তাকে আপন করে নিয়েছিল নিপার। আর 2 ঘন্টা যেতে না যেতেই ওই সামান্য ঋণ সুদে আসলে শোধ করে দিয়েছিল তার প্রাণ রক্ষা করে। শেষ হলো আমাদের আজকের শিকার কাহিনী মানুষ খেকো চিতা। আশা করি শিকার কাহিনীটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনি যদি এ জাতীয় আরও গল্প পেতে চান এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করুন। এতে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।